এই মুহূর্তে তো আওয়ামী লীগ বলতে কিছু নাই বাংলাদেশে। তা বর্তমান সরকার এবং এনসিপি বিএনপি সবাই বলে। আর যেখানে আওয়ামী লীগ কোথাও দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, সেই জায়গায় হঠাৎ করে আপনি কেন আওয়ামী লীগে জয়েন করছেন এরকম বললেন? আসলে দেখেন, এই দেশে এখনই তো সময় আওয়ামী লীগে জয়েন করার, এখনই সময় ঘুরে দাঁড়াবার। কারণ আওয়ামী লীগ যখন ভালো আছে তখন আওয়ামী লীগে যাওয়ার মানে হলো আপনি তেলবাজ, চাটুকার, আপনি সুবিধাভোগী, আপনি ক্ষমতা লোভী, আপনি পেশি শক্তি লোভী। এখনই সময় দল দেশের স্বার্থে আদর্শকে লালন করার জন্য, এখনই সময় বাংলাদেশ আওয়ামী লীগে যারা পদ লোভী না, ক্ষমতা লোভী না, দেশপ্রেমে উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ধর্মনিরপেক্ষ প্রতিটি নাগরিকের এখনই সময় বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করা। ঠিক সেখান থেকে, এই চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আমার বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার কথা বলা। গত 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমরা যদি বলি যে আপনি ধরেন গত 1 মাস আগেও ধরেন আপনারা আওয়ামী লীগকে সবাই ডিনাই করেছেন, একরকম গালাগালি বলি, আমি সোজা সবটা বাংলায় বলি যেহেতু আমরা সবাই বাঙালি। দিন রাত 24 ঘন্টা মানে আপনার আওয়ামী লীগ বিহীন যারা আছে তারা আল্লাহর নাম কম নিছে, আওয়ামী লীগের নাম বেশি নিছে, গালাগালি করছে। আপনি তো সেই দলেই ছিলেন, তো সেই জায়গা থেকে হঠাৎ করে এটা আসাটা একরকম হয়ে যায় না? যে ব্যাপারটা একটু যদি বুঝায় বলেন, যে যেখানে আপনি 1 মাস আগেও ছিলেন, হলো এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ এটা করার সময় না। এখন সময় দেশ এবং জাতিকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে, মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শে এবং ধর্মনিরপেক্ষতার আদর্শে থাকা প্রতিটি বাঙালি বাংলাদেশিদের এখন রাজনৈতিক দল দেখার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, 71 বিরোধী শক্তিকে প্রতিহত করার এখন সময়। তাই দলন্ধতা, ধর্মান্ধতা সেটা ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের ছায়াতলে আসবেন আদর্শে অনুপ্রাণিত হয়ে। আপনি কথাটা খেয়াল করেন, আদর্শে অনুপ্রাণিত হয়ে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তাই সময় কোথায় যাচ্ছে, স্রোত কোথায় যাচ্ছে, এটা স্রোত পরিবর্তনের সময় না, গতিপথ পরিবর্তন করিবার সময়। নদীর গতিপথ পরিবর্তন করে দিবে, দিক চেঞ্জ করে দিবে। তাই দেশ এবং জাতি অলরেডি তারা বুঝতে পারছে যে আসলে এখন দলান্ধ, ধর্মান্ধ হওয়ার সময় নাই। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মাথাচাড়া দিয়ে এ বাংলার মসনদে উঠার আগেই তাদেরকে প্রতিহত করার সময়। তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে অবিচল থাকার নামই বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রতিটি বাঙালি এবং বাংলাদেশি তারা আজ এটাই করত। মুবিন ভাই, আমাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছে, অনেক মেসেজ আছে, যারা অনেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, আপনার নামের পাশে জয় বাংলা লিখছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। আমার দর্শক শ্রোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছে এবং কিছু কিছু ইন্ডিয়া থেকে দেখছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকেও দেখছে আপনাকে। সবাইকে ধন্যবাদ। আপনি এই মুহূর্তে আমাকে যে কথাটা বললেন যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা বা আওয়ামী লীগে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বা জামাতকে ঠেকানো বা ইসলামিক মনোভাব ঠেকানোর সময়টা এখন, এই কথাগুলো তো আপনি যেই প্ল্যাটফর্মে এর আগে ছিলেন গত পরশুদিন পর্যন্ত যে বিএনপিতে ছিলেন, সেখানে থেকে কি আপনারা বলার চেষ্টা করেননি আপনার সেই দলকে? খুব সুন্দর, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে এদেশের তৃণমূলে থেকে, দেশের একটি জেলা ইউনিটে বা তৃণমূলে থেকে এই ধরনের কথা কখনো বলা অসম্ভব। আপনাকে সর্বপ্রথমে তাই আমাকে দলের পদবি পদত্যাগ করতে হয়েছে। কারণ
যখন আপনি দেশের কথা বলবেন, জাতির কথা বলবেন, জাতির মুক্তির স্বাধীনতার কথা বলবেন, তখন এর জন্য আপনাকে ওপেন স্পেসে আসতে হবে একজন নাগরিক হিসাবে। রাজনৈতিক সচেতনতা জন্য কথাগুলো আপনি যাতে উপস্থাপন করতে পারেন। তাই বাংলাদেশের যে দলীয় স্ট্রাকচার আছে, এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা যে কোনো রাজনৈতিক দলের হোক, তৃণমূল পর্যায়ে এই ধরনের কথাবার্তা বলার মতো কোনো স্পেস বাংলাদেশ ইতিপূর্বে কখনো দেয়নি। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দিবেন, আশা রাখি। আপনারা তো এতদিন বলেছিলেন, আপনাকে ওইটাই বলছি, যেহেতু আপনি গতকালই বলেছেন যে আপনি আবার জয় বাংলার লোক হচ্ছে, সেই জন্য আমি আপনাকে ওইভাবে বলছি কথাটা, যে আওয়ামী লীগ আমলে কোনো বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারতো না কেউ। এখন কি মনে করেন আপনারা, বা আপনার গতকাল পর্যন্ত কি মনে হয়েছিল আপনার? গতকালকে থেকে না, আপনি আমার পদত্যাগের সময়টি আপনি জানেন না, আমি কত তারিখে পদত্যাগ করেছি এবং এপিপি পদটাও আমি কত তারিখ পদত্যাগ করেছি। সেপ্টেম্বর সম্ভবত। হ্যাঁ, আমি এখানে প্রথমে দল সংস্কারের কথা বলেছি, সমাজ সংস্কারের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের কথা বলে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসাবে কথা বলেছি, ইতিপূর্বে নাগরিক হিসাবে কথা বলেছি। তাই আপনার কাছে গতকাল যে কথাটা আসছে, এটার আমি সম্পূর্ণ অপোজ করি হিসাবে, এই কারণে একজন সিটিজেন হিসাবে আমি প্রথমে দল সংস্কার, সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের কথা বলার পরে আদর্শিকভাবে আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণা আমি প্রদান করেছি। আজকে আওয়ামী লীগের কি কোনো সেন্ট্রাল লিডার নাকি আপনার এলাকার কোনো নেতৃবৃন্দের সাথে দেখা কথা হয়েছে? আজকে এলাকার নেতৃবৃন্দ, ছাত্রলীগ সভাপতির সাথে কথা হয়েছে, জাহাঙ্গীর কবির নানক স্যার কথা বলার কথা আজকে রাতেই। এরপরে তার সহ সারা ঝালকাঠি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে, ছাত্রলীগ সভাপতির সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হচ্ছে। অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না, কারণ আমি সবাইকে অনুরোধ করব সবাই ভয়েস দিয়ে রাখুন এবং আপনার পরিচয়টি লিখে রাখুন, কারণ আমি চাচ্ছি না যে সার্বিকভাবে আমি সময়ও পাচ্ছি না ফোনের চাপের কারণে সবার আনসার দিতে। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অবশ্যই সবার সাথে যোগাযোগ করব। বাঙালি ও বাংলাদেশি প্রতিটি মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী সমর্থকের প্রতিটি মেসেজের আমি উত্তর দিব এবং প্রত্যেকের সাথেই আমি কথা বলবো। একটু সময় চেয়ে নিচ্ছি, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইজান, আপনাকে একটা প্রশ্ন, যে এই মুহূর্তে এটা আমি, আমারই প্রশ্ন, সাথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ না শুধু, সারা বাংলাদেশে অনেক মানুষ যারা ধরেন এই রাজনীতি নিয়ে সামান্য চিন্তা করে, তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। আপনি বলছেন এখন আপনি আওয়ামী লীগ করবেন, হয়রাজ যেখানে আওয়ামী লীগ এখন নাই, বা আপনার যদি এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কি আপনারা হয়তো কেউ স্বতন্ত্র প্রার্থী, যেহেতু আওয়ামী লীগ নাই, নির্বাচনে নাই, নৌকা প্রতীক নাই, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্যই কি আপনি ডিক্লারেশন দিয়েছেন যে আপনি আওয়ামী লীগে আসছেন? আপনার প্রশ্নটা যদি না বুঝেন আমাকে আবার বলতে পারেন, আমি আপনাকে আবার। না, বুঝেছি, আমি ক্লিয়ারলি বুঝেছি। আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে, আমার বক্তব্যটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, আর যদিও হয়েছে সেই নির্বাচনে মসনদে কেউ থাকতে পারেনি। আর যদি নির্বাচন হয়, আমরা যদি সেই নির্বাচনকে প্রতিহত না করতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এদেশের এই নির্বাচনে প্রতিনিধিত্ব করার মতো অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের নাই, তাহলে প্রশ্নই আসে না এই ধরনের কোন নির্বাচনে নিজেকে অংশগ্রহণ করানোর। সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের, তাদের সবাইকেই বলবো যে যদি আমরা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থাপিত হতে না পারে নৌকা মার্কা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আপনারা প্রত্যেকেই ভোটদান থেকে বিরত থাকবেন, আমার যে আর্থিক অবস্থা, আর বাংলাদেশে নির্বাচন করতে গেলে যে ধরনের আর্থিক সংগতি প্রয়োজন, বা আর্থিক সংগতি যদি থাকতো, তথাপি আমি এই নির্বাচন কখনো করব না, বরঞ্চ শেষ মানুষটা পর্যন্ত যদি আমার কথা বলার সুযোগ দেয়, আমি জাতিকে বলবো এই নির্বাচন আসুন, আমরা
আমরা এই নির্বাচনকে প্রতিহত করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা হতে দিব না। এই দেশে আমরা এই ধরনের কোনো নির্বাচন হতে দিব না। আর সর্বশেষ যদি কিছু নাও পারি, তাহলে অন্তত নিজের ব্যক্তিগত জায়গা থেকে সকলের কাছে অনুরোধ থাকবে, এই ধরনের প্রহসনমূলক নির্বাচন বাংলাদেশে আর কখনো হবে না, আর হতে দেওয়া হবে না। সেইখানেই আমরা থাকি এবং এটাই আমাদের বক্তব্য এবং এটা আমাদের জাতির কাছে স্টেটমেন্ট দেওয়া। যদি কখনো জাতি আমাদেরকে দেখতে পারে সেই ধরনের নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি, তাহলে জাতির কাছে আমরা আমাদের যে বিচার আমরা জাতির কাছে দিয়ে দিব। জাতি আমাদেরকে যেভাবে বিচার করলে জাতি খুশি হয়, সেইভাবে জাতি আমাদেরকে বিচার করতে পারবে। জি, আওয়ামী লীগ কোনোভাবে ধরেন নির্বাচনের জন্য হলো, কিন্তু আপনাকে হয়তো নমিনেশন তো দিতে পারবে না আওয়ামী লীগ। তার কারণ ওখানে তো আওয়ামী লীগ অনেক নেতাকর্মী আছে। তাহলে কি আপনি মনক্ষুণ্ণ হবেন কিনা আবার? কোনটা? আমি ওই যে কিছুটা ডিস্টার্বের কারণে প্রশ্নটি শুনতে পারিনি ভাই। কি হ্যাঁ, আপনার ভিডিওটাও দেখা যাচ্ছে না আবারও। আচ্ছা, থাকুক, এইভাবেই চলুক নাকি? এভাবেই চলো, কোনো সমস্যা নাই। আপনার চেহারা তো দেখছি। আপনি বলেন, ভিডিও দেখতে হবে কারণ নাই, আপনি ভোকালটা গেলেই হবে। হ্যাঁ, এই যে ধরেন আওয়ামী লীগ, ধরেন ইলেকশন হলো, আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়ালো, কিন্তু ওই সময় আপনাকে আওয়ামী লীগ নমিনেশন দিতে পারলো না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগেরও তো প্রার্থী আছে, পুরানো প্রার্থীরা আছে। অবশ্যই। তখন কি আবার আপনি আওয়ামী লীগ ছেড়ে দিবেন কিনা? ভাই, এইখানে আওয়ামী লীগে আমার মৃত্যু হবে, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি এখানে আওয়ামী লীগে এসেছি আমার পদ নেওয়ার জন্য না। এখানে আওয়ামী লীগে এসেছি ভাই এমপি মন্ত্রী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সাজার জন্য না ভাই। আমি একজন নিভৃতচারী মানুষ, আমি আমার কথা বলে গেলাম, বলে দিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ডিসিশনই হবে চূড়ান্ত ডিসিশন। আমাকে না, আমার বয়সী বা কত, উনি আমাকে যদি সুযোগ না দেন, না দিবেন। কারণ উনার মধ্যে আছে কারিশমেটিক লিডারশিপ। উনি ভালো করে জানবেন কাকে কি দেওয়া প্রয়োজন, কাকে কি না দেওয়া প্রয়োজন। আর এইখানে এমপি পেতে হবে কেন? এখানে আরো অনেক যোগ্য আওয়ামী লীগের প্রার্থীরা আছেন, উনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন এবং তার পক্ষে কথা বলার জন্য সেক্ষেত্রে কথা বলতে পারবো। যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমাকে বলেন যে তোর চয়েস কি, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথাটা সারা দেশে যেন বলতে পারি, এইটুকু একটা চাওয়া থাকবে। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন না এইটুকু বলার মতো তোর যোগ্যতা নাই, ওকে, দল প্রধান আদর্শিক হলে, যাকে আমি আদর্শগত ভাবে পছন্দ করে নিলাম, ভালোবেসে নিলাম, নেতা হিসেবে মেনে নিলাম, ওনার সিদ্ধান্তই সিদ্ধান্ত। জি, তাহলে এত বছর আপনার পরিবার যেহেতু বিএনপি মনে ছিলেন, আপনার পরিবার, আপনার বাবা একজন মন্ত্রী ছিলেন, শ্রদ্ধেয় মন্ত্রী ছিলেন, আপনিও বিএনপি কে এত বছর সার্ভ করে এসেছেন। এতদিন পরে আপনার বুঝতে পারছেন যে আসলে এই দেশটাকে যদি বাঁচাতে হয়, মৌলবাদীদের হাত থেকে বাঁচাতে হয়, আমেরিকার হাত থেকে বাঁচাতে হয়, তাহলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এই তো ভাইজান, অবভিয়াসলি শর্ট সাবমিশনে অবভিয়াসলি। হ্যাঁ, কালকে যদি কোন নেতৃত্ব ওই রকম মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়, দেশপ্রেমিক হয়, মেধা ওই রকম হয়, কারিশমেটিক লিডারশিপ থাকে, তারা দেশের সংসদে যেতে পারে, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা তো আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, একদম ক্লিয়ার। আমার দর্শক, উনি যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়, উনি যদি দেশপ্রেমিক হয়, মেধাবী হয়, সৎ হয়, আগামী দিন বাংলাদেশের নেতৃত্বে যদি উনারা প্রতিযোগিতা করে, শত্রুতা করে না, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, এইভাবে না, উনি যদি এই দেশের লিডারশিপে আসতে পারেন, সাধুবাদ থাকবে। উনারা আসুক, বাংলাদেশের জন্য কিছু করুক, কোনো আপত্তি থাকবে না। আমাকে ইন্ডিয়া থেকে একজনে বলছেন, একটা কমেন্টস বলছে, আমি একটু আপনাকে পড়ে শুনাই। লড়াই তো এখন পরিষ্কার, মুক্তিযুদ্ধের পক্ষে বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষে। মানুষের বোঝা উচিত বাংলাদেশ জামাত কোন পক্ষে অবস্থান করছে। জামাতের সাথে যুদ্ধকামী মানুষ এক রাস্তায় চলতে পারে না। আপনার মত কি? এটা কি ওই ভারত থেকে এসেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া থেকে একজন চঞ্চল চক্রবর্তী। চঞ্চল চক্রবর্তী দাদা, আপনাকে আদাব। এইটাই আমার মত। এখানে এক পক্ষে চলতে পারি না দাদা। ওরা যখন পিন্ডি বলে দাদা, তখন আমরা বলি দিল্লি দিল্লি। ওরা যদি বলে ঢাকা ঢাকা, তাহলে আমরাও ঢাকা।
কিন্তু যখন পিন্ডি চলে আসবে তখন তো দিল্লি বলবোই, দিল্লি দিল্লি, ক্যালকাটা ক্যালকাটা, আগরতলা আগরতলা। এটা পরিষ্কার। কারণ আমাদের বক্তব্যটা ছিল পরিষ্কার, আগামী নতুন বাংলাদেশ চায় আমরা ভারত বিদ্বেষী না, ভারত প্রেমী হই। কারণ ভারত একটা বৃহৎ দেশ, তার 3 পাশে রয়েছে আমার দেশের সাথে বর্ডার। এখন কিছু কিছু ভুল ত্রুটি তো হবেই, কিছু কিছু যেমন ফেলানির কথা এসেছে, এগুলো আসবে। কারণ সীমান্ত তো ভাই পাকিস্তানের সাথে নেই, সীমান্ত তো ভারতের সাথে আমার। যদি তোমার পাকিস্তানের সাথে থাকতো তাহলে বুঝতে পারবা পাকিস্তানের সাথে সীমান্ত থাকলে কি হতো। এতদিন 1,47,570 বর্গ কিলোমিটার এমন থাকতো না। হ্যাঁ, আমরা পাকিস্তানের সাথে বৈরাগ্য চাচ্ছি না। নতুন বাংলাদেশ চায় পাকিস্তানে পেঁয়াজের দাম কম থাকলে আমরা পেঁয়াজ কিনে নিব। আমরাও তাদেরকে 71-এর কথা বারবার ডাকতে চাই না নতুন বাংলাদেশ। কিন্তু যখন তোমরা পাকিস্তানকে চাইবা, এ দেশের ঢাকাকে বানাতে চাও পিন্ডি, তখন আমরা বলে উঠবো দিল্লি দিল্লি, ক্যালকাটা ক্যালকাটা, চঞ্চল চক্রবর্তীর জয় হো, চঞ্চল চক্রবর্তীর জয় হো। তখন আমরা এইটা বলে উঠবো ভাই। তখন আমরা চলে যাব ইন্দিরার কাছে, আমরা চলে যাব মোদির কাছে। ক্লিয়ার ক্লিয়ার মেসেজ। হ্যাঁ চক্রবর্তী দাদা, আপনার এই কথাকে আমি সম্মান জানালাম। সেই সাথে 1971 সনে বাংলাদেশের সেই শরণার্থ শিবির এবং আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সুস্পষ্ট অবস্থান, বাঙালি ও বাংলাদেশি প্রতিটি দেশপ্রেমিক নাগরিক অবনত মস্তকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়। জি। এমডি হাসান নামে একজন লিখেছেন, কষ্টের ফল মিঠে হয়, এই জন্য আজকে লাইভ অনুষ্ঠানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শত কষ্ট হলে আমরা অনুষ্ঠানে সাথে আছি ইনশাআল্লাহ। জয় ধন্যবাদ ধন্যবাদ। এবং আপনাকে সালাম দিয়েছেন কুয়েত থেকে। আমারও সালাম। এই যে আমি হাত উঠিয়েছি, যদিও আপনি দেখতে পাচ্ছেন না, আমার সালাম সেই ভাইটিকে, যে ভাই আপনারা সেখান থেকে আপনি আপনার কথায় বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সেই আওয়াজ তুলুন, 1971 সালের সেই 7ই মার্চের মতো, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কোনোভাবেই এদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে কোনো একটা চিল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমাদের মুবিন ভাইয়ের ছবি দেখা যাচ্ছে না, কারণ ক্যামেরাতে প্রবলেম করছে, নেটওয়ার্কের কারণে। আপনারা জানেন, শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার দাদা। জি ভাই, জি। তো ঘটনা হচ্ছে যে ঘরপোড়া গরু সিঁদুর দেখলে ডরায়। জি জি। যেমন বাংলায় বলি যে ওই যে চুন খেয়া পান পড়া গেলে এরপরে দই দেখলো মনে হয় যেন চুন। এই জন্যই কিন্তু ওই যে আপনাকে প্রশ্নটা করা, যে আপনি কি আমাদের ভোট ব্যাংক কিনতে আসছেন কিনা, যে প্রশ্নটা আপনি ক্লিয়ার করলেন। আমি আপনাকে আর একটু সহজ করে বলি। আপনি হিন্দু সনাতনী ধর্মীদের যদি তাদের যতই মূর্তি পূজাকে আপনি পাহারা দেন না কেন, আমাদের দেশের সনাতন ধর্মীরা জানে যারা একই ধর্মের মধ্যে মাজার ভাঙছে তারা কিভাবে মূর্তি পূজাকে দাদা কথাটা বুঝতে পেরেছেন? না, আপনার কথাটা এখানে কেটে গেছে। এই যে আবার ভয়েস চলে গেছে। মাজার ভাঙছে, তারা কিভাবে সনাতন ধর্মীদেরকে ধর্ম নিরপেক্ষতা দেখাবেন? পাহারা দিয়ে। কিসে লুকা? হ্যাঁ দাদা, আমাকে শুনছেন এখন? দাদা শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ার শুনছি, আপনি শুনছেন? হ্যাঁ, আমার একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি বলেন। হ্যাঁ, এইভাবে চলুক, আমরা প্রশ্নগুলো করি দাদা, ঠিক আছে দাদা? তাহলে আপনাকে আমার একটা প্রশ্ন, যে এই মুহূর্তে আপনি যখন জয়েন করেছেন, আপনাকে তো ফ্যাসিস্টের দোসর বলা হবে, আপনার বিরুদ্ধে তো মামলা মোকদ্দমাও করে ফেলতে পারে। আসলে যদি দেশের কনস্টিটিউশনের প্রতি কারোর সমর্থন থাকে এবং দেশের প্রচলিত আইনের সাথে, আমি দুইটা কথা বলবো, কখনোই মামলা করতে পারবেন না অবৈধভাবে। কারণ যে পার্টিটার কথা বলা হচ্ছে, সেই পার্টিতে বিগত সময় যারা ছিলেন তারা ওটা লায়েবল, আই এম নট লায়েবল। আর আপনি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না। হিউম্যান রাইটস
এই টাকা আপনাকে দেয় না, এবং এখনো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আপনি রেস্ট্রেন করেছেন, স্থগিত করেছেন। একজন আইনজীবী হিসেবে সুস্পষ্ট আনসার, উনার মামলা করার কোনো এখতিয়ার আমার বিরুদ্ধে নাই। এবং যদি এখানে কোনো পুলিশ অফিসার, কোনো আর্মি অফিসার আমার বিরুদ্ধে আসতে চান, তাহলে আমরা অবশ্যই ধরে নিব উনি ৭১ বিরোধী শক্তি, অবভিয়াসলি। কারণ উনি আইনগত ভাবে উনি আমাকে কিভাবে বলবেন আমি ফেসিস্ট কেন, আমি মহা ফেসিস্ট, হিটলারকেও সমর্থন করার অধিকার, ইউনিভার্সালি হিউম্যান রাইটস আমার আছে কিনা? আপনি কথা বুঝেন? আপনি ভর্ৎসনা দিতে পারবেন, আপনি আমাকে ভর্ৎসনা দিতে পারবেন যে আমি কেন আওয়ামী লীগকে সমর্থন করেছি, এর জন্য আপনি আপনার জায়গা থেকে ভর্ৎসনা দিতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে আমি যে আদর্শ খুঁজে পেয়েছি, যে কারণে আমি বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রাণিত হয়েছি, আপনি সেটার ব্যাপারে কোনো কথা আইনগত ভাবে দাদা বলতে পারবেন না, এবং কনস্টিটিউশন আপনাকে দিবে না। আর যারা কনস্টিটিউশনকে বিদ্যাঙ্গুলি দেখায় তারা অনেক কিছু বলতে পারবে দাদা। দাদা অবশ্যই প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল সাহেব উনি কম আইন জানেন না। আমি আশা করব উনি অবশ্যই আইন জানেন এবং আইন বিশারদরাও আছেন এদেশে। আমি যেহেতু ওই সময় ওই পার্টিটি বিলং করি নাই, তাহলে ওই টাইমের ওই ধরনের বক্তব্য কারণে আপনি আমাকে লায়াবল করতে পারেন না। এবং আমি যেহেতু দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধের যে কালচার, সেই কালচার থেকে বের হয়ে আসতে বলছি, তাহলে এটা রাষ্ট্র সংস্কারের জায়গা। আমরা এও বলেছি বাংলাদেশ জামাতে ইসলামকে যদি ওই সময় নিষিদ্ধ করা না হতো, তাহলে আজকে এত বড় ধরনের সাবোটেজের সামনে বাংলাদেশ থাকতো না। কারণ তাদেরকে দেখা যেত, তাদের গতিবিধি দেখা যেত। আর বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, একটি আবেগের নাম। বাংলাদেশের স্বাধীনতার সাথে তার স্মৃতি বিজড়িত। বাংলাদেশের যখনই আপনি ইতিহাস লিখবেন, বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে ফেলে আপনি ইতিহাস লিখতে পারবেন না। সেক্ষেত্রে যে কোনো আইন যদি আমাদের বিরুদ্ধে আপনি ব্যক্ত করতে চান, তাহলে আমরা ধরে নিব বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন শক্তি আমাদের বিরুদ্ধে তাকিয়েছে। জি দাদা। আমাদের এক দর্শক বলেছে মবিন ভাইয়ের কণ্ঠ শুনতে চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় টু শেখ হাসিনা, জয় বাংলাদেশের প্রতিটি মেহনতি মানুষের জয়, জয় বাঙালি এবং বাংলাদেশী প্রতিটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে শক্তির জয়, জয় এদেশের ধর্মনিরপেক্ষ প্রতিটি সেই বাংলাদেশী বাঙালির জয়। মুবিন ভাই, একটা প্রশ্ন আবারও এসেছে, যদি আপনি কথাটা অবশ্য আমাকে বলেছিলেন আমার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে একটি প্রশ্ন যে আওয়ামী লীগে যোগদানের পর কি ওনার এলাকার আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যন্ত কোনো যোগাযোগ করেছেন কিনা, কি বলেছেন তারা? প্রশ্নটা ঘুরে ঘুরে আসছে বিভিন্ন দল থেকে। আজকে আমার সাথে ছাত্রলীগ সভাপতি যোগাযোগ করেছিলেন এবং অনেকে হয়তোবা যোগাযোগ করেছেন, আমি ফোনগুলো রিসিভ করতে না পারার জন্য আমি হয়তোবা বুঝতে পারছি না। যদিও লাস্ট আমাকে বলছেন যে আলমগীর কবির লালক স্যার যোগাযোগ করতে পারেন, এরকম আমি একটি কথা জেনেছি। মুবিন ভাই, আপনি কি এই যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীর বিরুদ্ধে অযথা মামলা করেছে, ভুয়া মামলা, আপনি কি কিশোরগঞ্জের কোর্টে কি এদের পক্ষে লড়বেন বা লড়াই করবেন? আমি যখন আরেকটি রাজনৈতিক দলের আদর্শে ছিলাম, আমি আপনাকে বলেছি যে একটি আওয়ামী লীগের মামলাও আমি তখন পরিচালনা করিনি। আর এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যদি আমি একটি মামলা কেন, আমার যতটুকু আর্থিক সঙ্গতি আছে যদি আমি চালাতে পারি, তাদেরকে বিনামূল্যে ইনশাল্লাহ চালাবো। কারণ রাষ্ট্র একই পথে হেঁটেছে, তাই এর দায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার প্রতিটি জনগণ কর্মী সমর্থক কখনোই নিবে না। আমাদের রফিকুল ইসলাম ভাই নামে একজন আপনার কিশোরগঞ্জের লোক, উনি লিখছেন সৈয়দ আশরাফ ভাইয়ের ছায়া দেখতে পাচ্ছি মুবিনের মাঝে। উনি খুব মুরব্বী মানুষ, ওনাকে আমি ব্যক্তিগত আমি ওনাকে সম্মান জানাই এবং জানাতে চাই, সৈয়দ বাংলাদেশের প্রথম স্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনি সম্পর্কে আমার ভাই হন, এবং প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি উনি সম্পর্কে আমার ভাতিজা হন। জি যাক,
তাহলে এখন আপনি যা করবেন সেটা হচ্ছে যে এখন মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যাবে সেটাই, এর বাইরে কিছু আপনি চান না বা কিছু করবেন না? না না না, অবশ্যই না। আমি যেহেতু দল করেছি, প্রত্যেকটি দল দল প্রধানের নীতি এবং নৈতিকতা এবং তারই কারিকুলামে পরিচালিত হয়। একটি রাজনৈতিক কর্মী তার ইচ্ছা মাফিক সে আর বক্তব্য দিতে পারে না। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভবিষ্যতে চাইবেন সেইভাবেই আমার ব্যক্তিগতভাবে কর্ম পরিকল্পনা নির্ভর করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশই হবে আমার পছন্দ এবং আমার চয়েস। হার কমান্ড উইল বি মাই চয়েস। মুভির আপনি কি মনে করেন যে এই যে এই মুহূর্তে আপনার মতন এই ধরনের মন মানসিকতা তো অনেক লোক আছে যারা আসলে এই রাজাকারের হাতে দেশ জাগ এটা চায় না, এই ধরনের বেরিয়ে আসবে এখন মনে করেন আপনি? অবভিয়াসলি আপনি দেখেন খাদের কিনারায় চলে গেছে ডক্টর ইউনূস সাহেব, শুধু মিটিং করছেন একের পর এক। খাদের কিনারায় চলে গিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। আপনারা শুনেন সেই রণধ্বনি যে দেশে বেজে উঠেছে, কিন্তু আমরা চাই না ডক্টর ইউনূস সাহেব আরেকটি দেশে যখন একটি বিপ্লব ব্যর্থ হয় তখন পুনঃ বিপ্লব আবার সংগঠিত হয়। আমরা আর চাই না এই দেশে আর কোনো বিপ্লব ঘটুক, আর কোনো হানাহানি হোক, মারামারি হোক। এ দেশের গর্ব ডক্টর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, উনি অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন দেশের সত্যিকার ঐক্যমতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশন সত্যিকার অর্থে সত্যিকারের জুলাই সনদ গড়ে তুলতে হবে। এবং সেই জুলাই সনদ গড়ে তুলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত, বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত সেই জুলাই সনদ বলেন আর আগস্ট সনদ বলেন কোনো লাভ হবে না। এবং উনার হাতে উনার ওই শিক্ষা, ওই দীক্ষা, ওই পড়াশোনা, এবং উনি আমাদের তো গর্ব, উনি আমাদের গর্ব যে আমাদের দেশ থেকে একজন মানুষ নোবেল লাভ করেছেন। আমি উনাকে শেষ অনুরোধ করব, আপনি দেশের সত্যিকারের ঐক্যমত আনার জন্য এখনই আপনার সময়। আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলুন, এদেশ এবং জাতিকে আপনি রক্ষা করুন, এবং জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে তখন আপনার নাম, যে সত্যিকার অর্থেই মেধার কখনো অপচয় এই রাষ্ট্র করে না, মেধাবীরাই রাষ্ট্র বিনির্মাণে সামনে এগিয়ে আসে। এই এবং আশা এবং প্রত্যাশা থাকবে। মহিন ভাই, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। জি, আপনি ধরেন এই আজকে হয়তো 4-5 মাস বা 6 মাস ধরে আপনি হয়তো করছেন, ধর গত 15 বছর আপনাদের মধ্যে যখন মানে কথা হতো, যেমন বিএনপির অনেক লোকজন কথা হতো, আপনার অফিসে যেত ওরা সমর্থকরা, তখন কি কোনো কথা হয়নি যে আওয়ামী লীগ যে 15 বছর যে উন্নয়ন করেছে, যে এই উন্নয়ন আর কেউ করতে পারে নাই বা পারবেও না ভবিষ্যতে? উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বাতন সেই বক্তব্যটি ছিল যে আমরা উন্নয়ন করব। বিগত সময় আমি খেয়াল করে দেখেছিলাম, আমি যেহেতু আইনজীবী, মামলার ঘানি টানতে হয়েছে দেশের আরেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের খুব নিষ্ঠুর ভাবে। যেমন ধরেন একটার পর একটা মামলা, একটার পর একটা শুনানির রিমান্ড উইথ ডিমান্ড। আমি দেখেছি একটি দল করার জন্য একের পর এক মামলা হয়েছে। ঠিক আজকে আমি সেটার বিরুদ্ধেই ডক্টর ইউনূস সাহেবের কাছে বলেছিলাম। তাহলে আজ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে যে আপনি একের পর এক মামলা দিচ্ছেন, একের পর এক মামলার পরে শুনানি রেস্ট হচ্ছে, একের পর এক রিমান্ড হচ্ছে, রিমান্ড উইথ ডিমান্ড হচ্ছে, হ্যাঁ, তাদের পরিবার বাড়ি ঘর ছাড়া, তাদের ঘর লুট হলো। আচ্ছা, ঘর লুট হলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছ থেকে যারা অসাধু উপায়ে অর্জন করেছে তাদের সম্পদ, তাদের সম্পত্তি, তাদের ব্যাপারে কি করলেন ডক্টর ইউনূস সাহেব? এই প্রশ্ন বাংলাদেশি প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের। তাই আমরা অনুপ্রাণিত হয়েছি যে না, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কাঠগড়ায় দাঁড়ান না, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ভুল করেননি। যেহেতু আপনিও একই রাস্তায় চলেছেন, তাহলে তো সর্বপ্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাকে ধন্যবাদ দিতে হবে যে উনি যে রাস্তায় চলেছিলেন আপনিও সেই রাস্তায় চলছেন।